নয় করে বলি রাজন বলে মারে এখন আমি আসি মহারাজ। নয় করে বলি রাজন বলি যে আপনারে দয়া করে মুক্তি দেবে রাজন আমার দাদু ভাই রে রাজন আমার দাদুকে আপনি মুক্ত করে দিন। সরে যাও পাবি সোনারি পাবঙ্গে তুই আমাকে আর স্পর্শ করবি না চলে যাও এখানে থেকে দাদু বিনে সংসারে কেউ নাই মারু মহারাজ দয়া করে আমার দাদুকে আপনি মুক্ত করে দিন সেদিনে যে আমার আর কেউ নেই। দাদু রে ছাড়ি আমি হাই গো বাজব না জীবনে দয়া করে আপনি তাকে এনে দিন আপনার দুটি পা ধরে বলছি আমার দাদুকে আপনি এনে দিন মহারাজ। দাদু বিনে সংসারে কে আছে মারু মহারাজ দাদু ছাড়া যে আমার আর কেউ নেই আপনি দয়া করে মুক্ত করে দিন। সরে যাও কলঙ্কিনী পরে কোনো অনুরোধ আমি আর সহ্য করতে পারছি না যা এই মুহূর্তে ক্ষমা করে হাই গো আমার ওই না মহারাজ শত কাঁদলেও তোমার দাদুকে আর তুমি কোনো দিন ফিরে পাবে না। মহারাজ আমি আপনার দুটি পায়ে ধরে বলছি আমার দাদুকে আপনি ফিরিয়ে দিন। তোমার দাদু আর ইহ জগতে নেই নারী এই দেখো তোমার দাদুর সিন্ন শের দাদু দাদু তুমি কোথায় গেলে আমাকে ছেড়ে দাদু তোমাকে ছাড়া যে এই পৃথিবীতে আর কেউ নেই আমার। কি কার করুণ আর্তনাদ শোনা যাচ্ছে কে কে সেই নির্যাতিত মালা তুমি এখানে শুনেন শুনেন কুমার কুমার বলি যে মালা কুমার মালা
দেখিয়ে দিন। আমার আমার অপরাধ ক্ষমা করবেন পিতা। আমি যে বুঝতে পারিনি মালা মালা এই প্রাসাদে এমন একটা কিছু ঘটবে। বলুন পিতা, কেন কেন আপনি নিরপরাধ বাসুদেব সর্দারকে হত্যা করেছেন? পিতা হয়ে পুত্রের কাছে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না, তাই দেব না। আমি যে আজ সর্বহারা হয়ে মালা! পড়েছি, আমি কার কাছে যাব? আমি যে কিছুতেই ভেবে পাচ্ছি না। আপনিই বলুন কুমার, মালা, এখন আমি কি করব? পিতা, এই নারীর আজ আর কিছুই নেই পিতা। সে যে আজ সর্বহারা। তাই আজকে আপনার কাছে আমার অনুরোধ, এই নারীকে আপনি ওকে চাকরানি হিসেবে আপনার পাশাতে একটু ঠাঁই দিন পিতা। না না না, যে নারীর জন্য আমার মান সম্মান ধূলিসাৎ হতে চলেছে, সেই নারীর স্থান এই রাজপ্রাসাদ হতে পারে না। পিতা, কোথায় কোথায় রাবণ সেন? আদেশ করুন মহারাজ। এই মুহূর্তেই এই কলঙ্কিনীকে আমার প্রাসাদ থেকেই বাহিরে দিয়ে আসবে। না পিতা, আর তা তুমি যদি আর প্রতিবাদ করতে চাও, তাহলে এর প্রতিফল তোমাকেও ভোগ করতে হবে। পিতা, নিয়ে যাও রাবণ সেন। না, সে যাবে না। যাবে না? না, সে আমাদের প্রাসাদে থাকবে। আমি তাকে পথে নেমে যেতে দেবো না পিতা। তাহলে যে তোমাকেও সেই কমজাত ছোট লোক চাষার মেয়ের সাথে প্রাসাদের বাহিরে যেতে হবে। পিতা, হ্যাঁ হ্যাঁ, পুত্র বলেই আমি তোমাকে ক্ষমা করব না। বেশ, তাই যদি হবে, আমিও মালার হাত ধরে আপনার প্রাসাদ থেকে চলে যাচ্ছি পিতা। তবে যাদেরকে নিয়ে আপনি ত্রাসের আদর্শ চালাচ্ছে, দুদিন পর সেই ত্রাসের আদর্শ আপনার ভেঙে চোরমার হয়ে যাবে। সেই দিন আপনি অনুতাপের আগুনে জ্বলে পুড়ে মরবেন পিতা, জ্বলে পুড়ে মরবেন। চলো মালা। মহারাজ, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, চাকরানী হিসেবে আপনার প্রাসাদে আমাকে একটু ঠাঁই দিয়ে। মালা, তুমি শত কাঁদলেও এই প্রাসাদে তুমি ঠাঁই পাবে না মালা। পিতা, যাবার সময় আমি আপনাকে শেষবারের মতো একটু প্রণাম জানিয়ে চলে যাই পিতা। বিদায়ের কালে রেখে যাই পিতা, ব্যথা ভরা রাখি গো পিতা, ব্যথা ভরা
আমরা চলেছি অজানা পথে, জানি না মনে ভাগ্যে কি আছে। মালা কুমার আমরা চলেছি অজানা পথে গো, জানি না মনে ভাগ্যে কি আছে। এই আশীর্বাদ পরিবার পিতা পিতা কুমার ব্যথা ভরা বিদায়ের কালে মালা কুমার পিতায়া নিষ্ঠুর হয়ে মুদার দিল নির্বাসন। মালা কুমার এ কি বলছি? পিতায়া পাষাণ হয়ে গো মুদার দিল নির্বাসনে। আশীর্বাদ করিবেন পিতা পিতা কুমার কুমার শত কান্না ছাড়া লাভ নেই। ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে রেখে যাই পিতা ব্যথা ভরা আখি জল ও পিতা ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে। দেখলেন তো মহারাজ, প্রেমের কি পরিণাম। সামান্য একটা নারীর মুহে পড়ে যুবরাজ আপনাকেও পর্যন্ত ছেড়ে চলে গেল। যাক, সবাই চলে যাক, কিন্তু আমি এতটুকু ভেঙে পড়বো না। আমি হচ্ছি এই শ্যামল ঘরের অধিপতি রাজা সূর্যবাহু। অন্যায়ের বিচার আমাকে করতেই হবে। চলো চলো রাবণ সেন, রাজকার্য পরিচালনা করতে করতেই আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। চলো এখন আমরা বিশ্রামই করি গিয়ে। তাই চলুন মহারাজ। ঝড় ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, বনে বনে ঘুরি তার সন্ধানে সন্ধানে, বনে বনে ঘুরি তার সন্ধানে।
ঘুরি মাটির উপরে বনে বনে ঘুরি তার সন্ধানে সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে মাটির ঘরের পোষা পাখি একদিন উড়ে যাবে বনের পাখি বনে যাবে আর আসবে না ফিরে মাটির ঘরের পোষা পাখি একদিন উড়ে যাবে বনের পাখি বনে গেলে আর আসবে না ফিরে দেহ তোমার রবে পরে এই দেহ তোমার রবে পরে অন্ধকার কবরে বনে বনে ঘুরি তার সন্ধানে সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে পাখি আমায় দিয়ে গেল সাদা মার্কিন কাপড় ভাই বন্ধু আত্মীয় স্বজন কেঁদে হইব ধরে পাখি আমায় দিয়ে গেল সাদা মার্কিন কাপড় ভাই বন্ধু আত্মীয় স্বজন কেঁদে হইব ধরে পাগল ফরিদ হইবে পরে পাগল ফরিদ হইব পর পাখির কারণে বনে বনে ঘুরি তার সন্ধানে সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে ইন্দর ভেঙে পাখি আমার গেল কুন্দ বনে ইন্দর ভেঙে পাখি আমার গেল কুন্দ বনে 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 ঘুরি তার সন্ধানে সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে এসো মালা, ওই নির্জনে বসে আমরা একটু বিশ্রাম। একই মালা, কেরে তুই পাপিষ্ঠ নরধাম আমার 10 বৎসরের সাধনা ভঙ্গ করলি, তাই আমি তোকে দিলাম অভিশাপ। বাবা, তুমি আমাকে অভিশাপ দিও না বাবা। আমরা যে খুব বিপদে পড়ে এখানে এসে পড়েছি, আমাদের ক্ষমা করো বাবা। মালা, না না না, আজ 10 বছর যাবৎ আমি এখানে সাধনা করছি, তোদের আগমনে আমার এই সকল সাধনা যে ব্যর্থ হয়ে গেল। আমাদের আগমনে আপনার সাধনা। হ্যাঁ রে পাপিষ্টা, তুই কি জানিস নাও
নারীর মুহে পড়ে মানুষ খোদা তালার দীক্ষা পর্যন্ত ভুলে যেতে পারে। তাই তো আমি স্ত্রী পুত্র রেখে এই গ্রহীণ জঙ্গলে খোদা তালার কাছে। আর তুই কিনা আমার সকল সাধনা নষ্ট করে দিলি। আমি তোদেরকে দিচ্ছি অভিশাপ। বাবা, আমরা না জেনে তোমার ধ্যান ভঙ্গ করেছি। আমাদেরকে তুমি ক্ষমা করে দাও বাবা। ক্ষমা? না না না, ক্ষমা তোরা পাবি নেই, শাস্তি তোদের পেতেই হবে। বাবা, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও। আমাকে এসে কষ্ট করে সেনে পাপিষ্টা নারী। শোনো শোনো সাধু বাবা বলি যে তোমারে। মালা, মালা, সর্বহারা হইয়া দুজন মালা। বাবা আসিলামে খানে। বাবা, আমাদের বাবা, আমাদেরকে আমাদেরকে ক্ষমা করে দাও। কি করিব কোথায় যাব নাই বাড়ি ঘর। বাবা, বাবা, আমাদেরকে ক্ষমা করে দাও। দয়া করে দাও আশ্রয়, বাবা তোমার না কাছে। মালা। বাবা, দয়া করে আমাদেরকে আশ্রয় দাও, আমাদের যে কোনো বাড়ি ঘর নেই। দয়া করে দাও আশ্রয়, বাবা বলি যে কিন্তু এখনো যে বিয়ের কাজ সম্পূর্ণ হয়নি। ও, তোরা তাহলে নিশ্চয় প্রেমের বৈরাগী। তাও বলতে পারেন বাবা। ঠিক আছে, আয় তোরা আমার সাথে। আগে বিবাহর কাজটা শেষ করে নেই, তাহলে তো তারপর তোদের যেতে হবে ডাকাতের আড্ডায়। ভয় পাওয়ার কিছু নেই, সে যেমনি জনদরদি তেমনি গরিবের বন্ধু। প্রবাসী অনুপ্রবাসী প্রজাদের মুখে দেয় অন্ন, আর বস্ত্রহীন মানুষকে দেয় বস্ত্র। তাই তোরা সেখানে গেলে খুবই নিরাপদে থাকতে পারবি। আয় আয় তোরা আমার সাথে। তাই চলো বাবা। ভাই সব, আজ আমি ডাকাতি করেছি, কিন্তু কেন আমি ডাকাতি করেছি? রাজা সূর্য বাহুর লোকেরাই আমাকে ডাকাত বানিয়েছে। আজ কাঞ্চননগরের প্রজারা না খেয়ে থাকলে রাজস্ব তাদের দিতে হবে, নইলে রক্তচারের তাদের আঘাতে পিষ্ট হয়ে মরতে হবে। কিন্তু কেন কেন আমরা এই অন্যায় অপরাধ মুখে বুঝে সহ্য করবো?
আমরা তাই করব শ্যামল ভাই। আদর অত্যাচার আমরা চোখ বুঝে সহ্য করব না। অন্যায়ের বিরুদ্ধে আমরা উঠিয়ে দাঁড়াবো শিমল ভাই। তাদের হাতুক সাবেক করে নিয়ে আমরা তাদের পিঠে পালসা বসাবো। তাই করতে হবে, তাই করতে হবে, নইলে অত্যাচারের এই বন্ধ করা যাবে না। যতদিন পর্যন্ত এই অত্যাচারী আমরা বন্ধ করতে না পারবো ততদিন পর্যন্ত এই শ্যামলগড়ের প্রজারা কিছুতেই শান্তি খুঁজে পাবে না। তাহলে আমরা কি করব শ্যামল ভাই? রাজার লোকেরা রাজস্ব আদায় করতে এলে কেউ তাদেরকে একটি টাকা রাজস্ব দিতে পারবে না। প্রয়োজনে বোধে রাজার লোককে এই কাঞ্চননগরে বেঁধে রাখবে। তারপর আমি নিজে গিয়ে ওই শয়তানদের নিজ হাতে বিচার করব। আপনি যেভাবে বলবেন আমরা যে সেইভাবে কাজ করব। বেশ, এবার তোমরা যাও। আমার উদ্দেশ্য সকল জনতার মাঝে ঘোষণা করে দেবে, তারা যেন কেউ একটি টাকাও দিতে না পারে। ঠিক আছে শ্যামল ভাই, তুমি যেভাবে আমরা কাজ করবে চলে যাই। সেইভাবে আদেশ করব। এবং আমরা আসি। যাও। দেওয়ানে কই শিখছেন? একদিন তুমি আমার এই পিঠে চাবুকের পর চাবুকে মেরেছিলে, সেই চাবুকের গাগুলো আজও আমার বুকে যন্ত্রণা হয়ে বেঁচে আছি। যতদিন পর্যন্ত এই চাবুকের বদলা নিতে না পারবো ততদিন পর্যন্ত এই শ্যামল খাঁর প্রাণ শীতল হবে না। তুমি কি জনদরদি শ্যামল খা? হ্যাঁ, কিন্তু তোমরা কে? হ্যাঁ, আমরা যে সর্বহারা পথের ভিখারি ভাই। তোমরা কি চাই এখানে? তোমার এখানে আমরা একটু আশ্রয় সন্ধানে এসেছি ভাই। বলো ভাই, আমরা এতটুকু আশ্রয় তোমার কাছে পাবো? যদি তোমরা রাজার গুপ্তচর না হয়ে থাকো তাহলে শ্যামল খাঁ রাজস্থানের দরজা তোমাদের জন্য চিরদিন খোলা থাকবে বন্ধু। ভাইজান, তুমি সত্যিই মহৎ ভাইজান। কি বললি বোন, কি বললে? তুই আমাকে ভাইজান বলে ডাকলি, যার নাম শুনলে এই রাজ্যের সবাই গিনায় মুখ ফিরিয়ে নেয়, আর তুই তাকে ভাইজান বলে আমাকে সম্বোধন করলি। ওরে বোন, আজ থেকে তো যে আমার বোন হয়ে গেলি রে। সবাই তোমাকে ভুল বুঝলেও আজ থেকে তুমি আমার ভাইজান। ঠিক আছে বোন, আজ যখন তুই আমাকে একটি মমতা জেগে দিয়েছিস তাহলে আমি আর দেরি করছি না। এই মুহূর্তে আমি আমার দু হাত বাড়িয়ে তোকে ডাকছি, আই বোন, তুই আমার বুকে এসে আমার এই শূন্য বুকটাকে একবার বেরিয়ে দে। কারণ আমি ছোট কাল থেকে ভাইয়ের ডাক থেকে বঞ্চিত, বোনের ডাক থেকে বঞ্চিত, কোনোদিন আমি ভাই ডাক শুনতে পারি নাই। তাই আজ যখন তুই আমাকে ভাই বলে সম্বোধন করেছিস তাহলে আই তুই আমার বুকে আয়। ভাইজান, ভাইজান। বোন, শ্যামল ভাই, আয় ভাই, তুই আমার কাছে আয়। আয় ভাই। জানিস জানিস তোরা ছোট কাল থেকেই আমি ভাইয়ের থেকে বঞ্চিত, বোনের ডাক থেকে বঞ্চিত, কোনোদিন আমার ভাই বোন দেখতে পারি নাই। তাই আজ যখন তোদের দুজনকে আমি পেয়েছি তখন আমি যদি দেশু শ্যামল খাঁ হয়ে বেঁচে থাকি, তোদের ভাই শ্যামল খাঁ হয়ে বেঁচে থাকতে চাই। ভাইজান, চল সবাই এবার আমার আস্থানায় চল। তাই চলো ভাইজান। তাই চলো, তাই চলো। তোমাকে এখানে কেন ডেকেছি জানো রাবণ সেন? আজ তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে, তাই এই নির্জনে তোমার কাছে বলবো বলে তোমাকে এখানে ডেকেছি। এসে বলুন, কি সেই কথা? কথাটা হচ্ছে ওই সিংহাসন নিয়ে। রাজ সিংহাসন? হ্যাঁ, কিন্তু কথাটা খুব গোপনীয় ব্যাপার। মানে
আমরা দুজনই হচ্ছি ওই রাজার গোলাম, আমরা হুকুমের চাকর। কিন্তু আমরা চাকর হতে যাব কেন? তবে কি করবেন দেওয়ানজি? কথাটা হলো আমাদের বুদ্ধির জুড়ে যখন সব কিছু হচ্ছে, তখন আমরা রাজার গোলাম হয়ে থাকবো কেন? এই নিজের বুদ্ধির জুড়েই ওই সিংহাসনটা হাত করে নিব। কিন্তু কেমন করে দেওয়ানজি? আমি জানি তোমার বুদ্ধি অতি তীক্ষ্ণ, তাই যুবরাজ যখন প্রাসাদ ছেড়ে চলে গেলেন, এবার আমাদের পথ কিছুটা পরিষ্কার। অর্থাৎ রাজা সূর্যবাহুকে শেষ করতে পারলেই আমাদের পথ একেবারে পরিষ্কার। এতে আমার লাভ 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 নিশ্চয় আছে, যদি তুমি আমার কথাই সম্মত দাও। আর আমরা যদি আমাদের কাজে জয়ী হতে পারি, তবে তোমার ছেলে সুমনের সাথে আমার একমাত্র কন্যাকে বিয়ে দিয়ে তোমার সাথে করে নিব বৈবাহিক সম্পর্ক। তারপর তুমি রদ্দ রাজ্যের মালিক হয়ে তুমি চালাবে তোমার রাজ্য, আর আমি চালাবো আমার রাজ্য। ঠিক আছে দেওয়ানজি, আমি আপনার যুক্তিকেই মেনে নিলাম। আজ এই আনন্দের দিনে আমরা কিছু আনন্দ ভোগ করতে চাই। কোথায় মুল্লুক্ষা? ভাই দিদিরকে এখানে পাঠিয়ে দে। এই তো হুজুর, আপনাদের মধু মিলনের সব ব্যবস্থা করে ফেলেছি, এনেছি হুজুর। নাচো সুন্দরী, তোমার নাচের গানে আমার মনটা ভরিয়ে দাও। এই নাও তোমার বকশিস। তুমি এখন যাও, চলে এসো রামন সেন, আমরা এখন রাজে নেমে যাই। চমৎকার বুদ্ধি আপনার দেওয়ানজি। আপনার বুদ্ধির জুড়েই আমি হব রদ্দ রাজ্যের মালিক। হুজুর, এই শালা শ্যামল খার গুপ্তচুর
হুজুর এই তো এনেছি, এই শালা হয়েছে গুপ্তচুর। বিশ্বাস করুন হুজুর, আমি যে গুলশিমল খার গুপ্তচুর নয়, আমি যে একটা সরল সোজা মানুষ। পথ বলে প্রাসাদ দাঁড়িয়ে এসে বলেছি, এবার আপনি আমাকে ক্ষমা করুন। সত্যি করে বল, তুই শ্যামল খার গুপ্তচর কিনা? আমি সত্যি বলছি, আমি শ্যামল খার গুপ্তচর নয়। হুজুর, আমার চাবুক। মানে তার বলতে হবে না হুজুর, এই তো আমি যাচ্ছি, একে কি দিয়ে যে শাস্তি করা যায় তা আমার ভালো করে জানা আছে। আসল কথা না বললে এখনই চাপকে তোর পিঠের চামড়া তুলে নেব, হারামজাদা। এনেছি হুজুর, এই নিন আপনার চাবুক। এবার তুই যা। তাই আমি যাচ্ছি হুজুর। এখনো সময় আছে, বল তোর আসল পরিচয়। বলছি হুজুর, আমি যে একটা সামান্য প্রজা। আবারও মিথ্যে? তবে রে হারামজাদা, শীঘ্রই স্বীকার কর তুই শ্যামল খার গুপ্তচর কিনা। বল। ও খুদা, আমি যে মিথ্যা কথা বলছি না হুজুর। মারুন, যত পারুন আমাকে চাবুক মারুন। তবু তবু যে আমি মিথ্যে কথা বলতে পারবো না। আবারও মিথ্যে? বেশ, এখনই তোকে সত্য কথা বের করে দিচ্ছি। বল বল। চাবুক বন্ধ করুন পিতা। কেন? অত্যাচারের হাত থেকে ওকে আর চাবুক মারতে দিব না। বলে যাস না সুমন, তুই আমার পুত্র। পুত্র হলেও পিতার অন্যায় শাসনকে আমি কোনোদিন মেনে নেব না। চলে এসো ভাই। না, সে যেতে পারবে না। ওর তো হাতে থাকতে কেউ তাকে আটকে রাখতে পারবে না। তবে তুই আমার সাথে যুদ্ধ করবি? প্রয়োজন হলে তাই করব। ওই নিরহ পদাদের গায়ে একটা চাবুকের গা পড়তে দেব না। বেশ, আমিও তাকে নিয়ে যেতে দিব না। ধরছ, দেখি কার বাহুতে কত শক্তি। আমিও প্রস্তুত। সুমন, বল আরো কোনোদিন আমার বিরুদ্ধে অর্থ ধরবি কিনা? জীবনে থাকতে একটা সুযোগের বর্ষাতে আমি কোনোদিন স্বীকার করব না। তুই রাজদ্রোহী। তবে বন্দি করতে পারেন। তুই আমার কথা মানবে না? বলছি তো না। এই কে আছে? আমি আছি মহামান্য সেনাপতি মশাই। ডাকাত? হ্যাঁ, ডাকাত। তোমাদের কাছে আজ আমি ডাকাত, কিন্তু প্রজাদের কাছে আমি একজন সরল সহজ মানুষ। কি চাও তুমি? আমি চাই আমার সহচর আর আমার বন্ধু সুমন সেনের মুক্তি। যান, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান, নইলে আমার হাতের বিস্তরে গুলিতে তোমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দেবো। যা দাদা, তো যাচ্ছি ডাকাত। তোমার পিস্তল খানা একটু বন্ধ রাখো। বেশ, এবার তুমি যাও।
মনে পড়ে বন্ধু, একদিনে তুমি আমাকে ওই দেওয়ান কৈশিক সেনের হাত থেকে রক্ষা করেছিলে। আমি সেই শ্যামল খা। তুমি সেই শ্যামল খা? হ্যাঁ বন্ধু, আমি সেই শ্যামল খা। এবার আজ নয়, পরিচয় আমাকে পরে জানতে পারবে। তুমি আমার কাঞ্চননগর সাজনা তলায় সাক্ষাৎ করো, সেখানে গেলে সব কিছু জানতে পারবে। এবার তাহলে চলি বন্ধু, বিদায়। চলে আই মেঘু, এই চলো, তাই চলো। আর সহ্য, ওই দিন দিন অত্যাচারের মাত্রা যেন বেড়েই চলেছে। যাক, আমাকে এবার সর্বদাই সতর্ক থাকতে হবে। সুমন, আমি তোমার সাধনাকে কখনো অমূল্য করতে দিব না সুমন। চম্পা, তুমি কি বলতে চাও চম্পা? আমি যা বলতে চাই তা কি তুমি শুনবে? আমি যে আমার মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি সুমন। চম্পা, হ্যাঁ, এসো চম্পা, তুমি আমার কাছে এসো চম্পা। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে পুরাবে না আমার ভালোবাসা। তুমি আমার করে দাও আমাকে, মন চায় তোমাকে, এই মন চায় তোমাকে।
অনন্তকাল ভালোবেসে পুরাবে না আমার ভালোবাসা। তুমি অমর করে দাও আমাকে, মন চায় তোমাকে, এই মন চায় তোমাকে, এই মন চায় তোমাকে। তোমার কোনো কথাই আমি শুনবো না। কেন কেন? এই এই এবার পালাবে কোথায়? ছাড়ো বলছি। ছাড়বো না, ছেড়ে দাও। ছাড়বো না। শোনো শোনো চাঁদ রূপসী পূর্ণ করি আশা গো কন্যা, পূর্ণ করি আশা।
গাছে দুইটি ফুল গো তুমি আর আমি গো মালা তুমি আর আমি। তোমার দরে সবে দিলাম আমার পরাণ খানি গো কন্যা আমার পরাণ খানি। মালা 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 জশালার তোরা এখানে গল্প করছিস আর আমি কিনা সারা রাজ্য তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কেন ভাইজান? কেন আবার জানিস, তোদেরকে না দেখলে আমার মনটা যে একেবারে বেকুল হয়ে যায় রে বোন। হেরে বিজয়, ভাইজান তোদের এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো রে ভাই? ভাইজান কি যে বলো ভাইজান, ভাইয়ের কাছে ভাই থাকবে তাতে আবার অসুবিধার কি আছে? আচ্ছা ভাইজান, বল বোন। তুমি কি এই পথ থেকে ফিরে আসবে না? না রে পাগলি, না তা হয় না। ও কথা তুই আমাকে আর কোনো দিনই বলিস না, কারণ ওই পথ থেকে সরে আসা যে আমার সম্ভব হবে না। কেন ভাইজান? জানিস জানিস রে বোন, ডাকাত আমি ছিলাম না, ডাকাত হয়ে আমি জন্ম নেইনি। আমি ছিলাম একজন সহজ সরল মানুষ। ওই রাজার লোকেরাই আমাকে ডাকাত বানিয়েছে, তাই কাঞ্চননগরের প্রজাদেরকে বাঁচাতে গিয়ে আজ আমার এই দস্যুবৃত্তি হয়েছে রে বোন। ভাইজান রাজার লোক? হ্যাঁ, রাজার লোক। যখন তাদের অত্যাচার দিন দিন বেড়ে চলেছে, তাই তো সেখান থেকে ওই গরিব প্রজাদেরকে বাঁচানোর জন্যই আমি হয়েছি ডাকাত, আর প্রজাদেরকে অনেক সান্ত্বনা দিয়ে এঁকেছি রে ভাই। তবে কি তুমি প্রজাদেরকে কতটুকু রক্ষা করতে পেরেছ? জানি না বোন কতটুকু পেরেছি, তবে এইটুকু আমি জানি, কোনো প্রজা অনাহারে মারা যাচ্ছে না, কোনো প্রজারাই অনাহারে ঘুরছে না। তাদেরকে আমি থাকার ব্যবস্থা করে দিয়েছি। এই তো আমার শান্তরা, এটাই যে আমার বড় সৌভাগ্য রে বোন। আর তোমাকে ভাবতে হবে না ভাইজান, আজ থেকে আমিও তোমার কাজের সহযোগিতা করব। তোমার পিছনে পিছনে থেকে তোমার কাজের সহযোগিতা করবো ভাইজান, আর সেই অত্যাচারের বিরুদ্ধে রুখেও দাঁড়াবো। পারবে পারবে রে ভাই বিজয়, নিজেকে বিলিয়ে দিতে, ওই প্রজাদের খেজে মতে নেমে যেতে। তাহলে তুই কি পারবি? কেন পারবো না ভাইজান? তুমি যদি ওই প্রজাদের কাছে নিজের জীবনটাকে বিলিয়ে দিতে পারো, তবে আমি কেন পারবো না? ঠিক আছে, হাই এবার চল ভাই, চল বোন, এবার আবার আসতে নাই চল, তারপর তাই যা চলো হবার ভাইজান। হবে। তাই চলো ভাইজান। সারা রাজপ্রাসাদটা যেন একটা মাকড়সার জালে পরিণত হয়েছে। যেদিকেই যাই যেদিকেই যাই সেদিকেই খালি শুধু চক্রান্ত আর চক্রান্ত। আমাকে দেখছি এই চক্রান্তের হাত থেকে, এই চক্রান্তের মাঝে আমাকে ওই দেয়াল হয়ে দাঁড়াতে হবে। সুমন, আজ তোমাকে আমি একটা নতুন সংবাদ জানাতে এসেছি। বলো কি নতুন সংবাদ? আমি সব কিছু গোপনে শুনে ফেলেছি। কি শুনেছ গোপনে? পিতার সাথে সেনাপতি আর ওই মোহরি কথা বলছিল। কিসের কথা? বিয়ের কথা। কার বিয়ে?
কার আবার? তুমি জানো না তোমার আর আমার? চম্পা, বলো সুমন, আরেকবার তুমি আমাকে চম্পা বলে বুকে টেনে নাও। চম্পা, ওই রাজপ্রাসাদে একটা চক্রান্তের কালো ছায়া নেমে এসেছে। আসুক, যত চক্রান্তর কালাতনা আসুক না কেন, তাও আমি তোমাকে ছাড়তে পারবো না। পারবে চম্পা? ওই আমাকে ওই চক্রান্তের জাল হাত থেকে রক্ষা করতে। পারবো সুমন, আমার জীবন দিয়ে হলেও শত বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করে আনবো। চম্পা, হ্যাঁ সুমন। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। ওই চোখে চোখ রেখে অপলোকে দেখে দেখে এ জীবন কেটে দিতে পারি। ওই চোখে চোখ রেখে অপলোকে দেখে দেখে এ জীবন কেটে দিতে পারি। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। সুমন, তাহলে তুমি থাকো চম্পা, এবার আমি আসি। ওগো ঠাকুর, এতদিনের সাধনা আজ আমার পূর্ণ হলো। এটা যে আমার পরম সৌভাগ্য। আর আমারও সৌভাগ্য যে দেওয়ানের কন্যাকে আমি আমার কাছে পেয়েছি। কে? ডাকাত? হ্যাঁ ডাকাত। এই মুহূর্তে চিৎকার করলে আমার হাতের পিস্তল খানা তোমার বুকে অমূল্য বসিয়ে না, না। দেব। তার আগে তোমার ওই মূল্যবান হার খানা আমাকে দিয়ে দাও বলছি। না, আমি তোমাকে আমার এই হার কখনোই দেব না। দেবে তুমি চলে যাও বলছি। বেশ, তাহলে এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও নারে। 1 2 এটা খোলা দাও না। আচ্ছা, আমাকে মেরো না, আমাকে তুমি মেরো না। আমি তোমাকে আমার হার দিয়ে দিচ্ছি। এই নাও। বেশ, এটাই আপাতত আমার চলবে। প্রয়োজন হলে আবার তোমার সাথে সাক্ষাৎ হবে। তবে সাবধান, যদি তুমি আমার পিছনে চিৎকার করার চেষ্টা করো তাহলে তোমার বুকে এই গুলিখানা বসিয়ে দিব। এবার তাহলে আমি আসি। ওগো, ওগো কে কোথায় আছো? আমার যে হার চুরি করে নিয়ে গেল। ওগো, ওগো কে কোথায় আছো? বাঁচাও। হত্যা
নির্মম হত্যা। রাজা সূর্যবাহু, আজ তোমার জীবন প্রদীপ চিরতরে নিভে গেল। সিংহাসনের নেবে নিজের অন্য দাদা প্রভুকে আমি হত্যা করেছি। আর তার সঙ্গে আমার চলার পথটাও সহজ হয়ে গেল। একদিকে হত্যা আর অন্যদিকে দস্যু শ্যামল খাঁর আবির্ভাব। এই সুযোগেই এই রাজ্যময় প্রচার করতে হবে দস্যু শ্যামল খাই মহারাজকে হত্যা করেছে। নির্বোধ শ্যামল খা, ঠিক এই সময় তুমি এসে আসল খুনিকে মুক্তি দিয়ে নিজে নিজের কলঙ্কের বোঝাটা মাথায় তুলে নিলে। মালা মালা, কোথায় গেলি রে মালা? আমাকে ডেকেছো ভাইজান? হ্যাঁ রে বোন, তোকে আমি ডাকছি, এখানে তুই আয়, তুই আমার কাছে আয়। এই হাতটা না তোর গলায় পরিয়ে দেই। বাহ, কি সুন্দর হার! সেজন্য তো তোর জন্য নিয়ে এসেছি বোন। আয় বোন, তুই আমার কাছে আয়, এই হাতটা আমি তোকে পরিয়ে দিচ্ছি। বাহ, কি সুন্দর তোকে দেখা যাচ্ছে রে বোন, দেখে মনে হচ্ছে একেবারে তুই রাজার মেয়ে। ভাইজান, মালা, তোকে পেয়ে আজ আমি সব কিছু ভুলে গেছি। তুই হারিয়ে গেলে আমি তো বাঁচতে পারবো না রে বোন। আয় বোন, তুই আমার কাছে আয়। ভাইজান। শ্যামল খা, বিজয়, কি হলো ভাই? না না, আমি কারো ভাই নই, আমি তোমার পরম শত্রু। স্বামী, চুপ কর কলঙ্কিনী। তোর ভালোবাসাকে বিশ্বাস করে আমি সব কিছু হারিয়ে পথে নেমে এসেছি। আর তুই কি না সামান্য একটা ডাকাতের সাথে। সাবধান শয়তান, নারী রূপে মুগ্ধ হয়ে তাকে বন বলে সম্মত দিয়ে তার স্বার্থ নীতি তুমি আদায় করে নিতে চাইছ। আরে বলে বলতে চাও তুমি তুমি মহাপুরুষ। বিজয়, হুঁশিয়ার লম্পট। বিজয়, এতদিনে ভুল করে একটা জানোয়ারকে বিশ্বাস করে তাকে আমি দেবতা বলে মেনে এসেছি। এবার বুঝতে পেরেছি তার আসল রূপ। বেরিয়ে যাও, বেরিয়ে যা এখান থেকে, নইলে নইলে আমি তোকে খুন করবো, দ্বিধাবোধ করবো না। না ভাইজান, ওকে তুমি ক্ষমা করে দাও। ও স্বামী, তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমাকে বিশ্বাস করো, আমি যে কোনো পাপ করিনি। না না, তার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুই যে একটা কলঙ্কিনী, তুই একটা বেবিচারানী, তুই একটা ডাইনি। আমি 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 এখানে আর থাকবো না। আমাকে ছেড়ে তুমি চলে যেও না। না না, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। তোর ভালোবাসাকে বিশ্বাস করি আমি মহা ভুল করেছি। তুই একটা কলঙ্কিনী, তুই একটা ডাইনি, তুই একটা বেবিচারানী। বিনা দোষে দোষী করে যেও না ছাড়িয়া। স্বামী, আমাকে ছেড়ে চলে যেও না, আমি যে কোনো দোষ করিনি। তুই একটা বেঈমান। না। তোকে বিশ্বাস করে আমি মহা ভুল করেছি। বিনা দোষে দোষী করে যেও না ছাড়িয়া।
তুমি যে আমার সকলের সাধনা সরে যা, তুই সম্মুখ থেকে আমার সামনে তুই যাবি না। আমি আমি ওই মিথ্যা আলোর পিছনে ছুটে বেরিয়েছি। আমি আমি আমার জীবনকে ধ্বংস করতে চাই না। ওই তো আমার পিতা আমাকে ডাকছি, ওরে খোকা তুই এই মিথ্যার ছায়ার পিছনে তুই আরো ছুটে যাসনি। তুই ফিরে আয়, তুই ফিরে আয়, তুই ফিরে আয়। বলো ভাইজান, বল বোন, কে বলতে চাস? এখন আমি কি করব ভাইজান? কেমন করে আমি তাকে ফিরে পাবো? ওকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না, কিছুতেই যে বাঁচতে পারবো না ভাইজান। তুই কাঁদিস নে রে বোন, ভাই যখন ডেকেছিস ও তোকে ভুল বুঝলেও আমি তো ভাইজানের কাজই করে যাব রে বোন, আমি তোর ভাইজানের কাজই করে যাব। ভাইজান কাঁদিস নে বোন, চলে আয় আমার সাথে, চলে আয়। চলো ভাইজান। ওগো ঠাকুর, যার আশায় আমি সবকিছু ছাড়লাম, সে যে আমাকে বলবো যে দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেল। এখন আমি কি করব? খিদের জ্বালা আমার যে প্রাণ চলে যাচ্ছে। না না, যত কষ্টই হোক স্বামীর দুয়ার ছেড়ে আমি কোথাও যাব না। প্রয়োজন হলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো। হাই গো ভিক্ষা দান গো নগরবাসী, ভিক্ষা দেনা মারে। হাই গো ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেনা মারে। খোদার জ্বালায় প্রাণ বাঁচে না, মরিব পরাণে গো, মরিব পরাণে। হাই গো তোমরা যদি ভিক্ষে না দাও, বাঁচব না জীবনে। হাই গো তোমরা যদি ভিক্ষে না দাও, বাঁচব না জীবনে। তোমরা যদি ভিক্ষা দাও গো, বাঁচিব জীবনে গো, বাঁচিব জীবনে। ওগো ঠাকুর, তুমি তার প্রতি সহায় থেকো, তুমি তার প্রতি সহায় থেকো। না না, আর একটা ফয়সালা আমাকে করতে হবে। কি তুই এখানে?
কার কোন অধিকারে এখানে তুই প্রবেশ করেছিস? স্বামীর অধিকারে প্রবেশ করেছি। না, স্বামী? কে তোর স্বামী? আমি তো তোর কোনো স্বামী নই। তুই একটা কলঙ্কিনী, তুই একটা বেবিলাসিনী। তুমি আমাকে ভুল বোঝো না স্বামী, আমি যে কোনো পাপ করিনি। তুমি আমাকে বিশ্বাস করো স্বামী। বিশ্বাস করব? তোর মতো কলঙ্কিনীকে আমি বিশ্বাস করতে পারবো না। আমি নিজ চোখে দেখেছি। তুই বের হয়ে যা, নইলে এই চাবুকের আঘাতে তোকে আমি এখান থেকে বের করব। দোহাই তোমার, তুমি আমাকে তাড়িয়ে দিও না স্বামী। আমি যে তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। তাহলে তুই যাবি না কেমন? তোমাকে ছেড়ে আমি কোথায় যাব স্বামী? তুমি যে আমার সকল সাধনার স্বামী। ঠিক আছে, তোকে যে কেমন করে তাড়াতে হবে তা আমার ভালো করে জানা আছে। বল যাবি কিনা, বল। বেরে যা এখান থেকে, বেরে যা স্বামী। আমি তোর পীড়িতের মারা, তুই চাইয়া দেখ না এক নজর বন্ধুরে। অপরাধী হইলে আমি তো
বোঝাচ্ছিস? না বলছি যাবি না। আমি যে কলম স্বামী সরে যা, একবারে তুই আমার সম্মুখ থেকে চলে যা। তোর মুখ যে আমি আর দেখতে পাচ্ছি না। আমায় যদি দাও তানাইয়া এমন জায়গা নাই রাগিয়া এই অভাগান জড়াইতা বন্ধর বন্ধু এই অভাগান জড়াইতা বন্ধ স্বামী স্বামী আমায় যদি দাও তানাইয়া এমন জায়গা নাই রাগিয়া এই অভাগান জড়াইতা বন্ধর বন্ধু এই অভাগান জড়াইতা বন্ধু তুমি যদি ভিন্ন বাসা তুমি যদি ভিন্ন বাসা আমি তোরে কই না মোর বন্ধু আমি তোরে থেকে বেরিয়ে যা। আমি আমি তোর কোনো কথাই শুনতে চাই না। ঠিক আছে স্বামী, আপনি যখন আমাকে বিদায় করে দিচ্ছেন আমাকে তো যেতেই হবে। শেষবারের মতো আমি তোমাকে প্রণাম জানিয়েই চলে যাব স্বামী। আমি চলে যাচ্ছি তোমার কাছ থেকে অনেক দূরে, আর কখনো কোনোদিন তোমার সাথে দেখা হবে না। তুমি তো আমাকে তাড়িয়ে দিচ্ছ। এই কি প্রেমে পাওনা প্রেম শিখাইয়া ছাইরা গেলি রে ওরে বন্ধু ডাকিলেও শোনো না রে আমার এই কি প্রেমে
পারবো না। আমি আমি আমার পিতার কাছে চলে যাব। মালা, না, না, আমার মালাকে আমি তাড়িয়ে দিয়ে ভুল করেছি। আমি বুঝতে পারিনি আমার মালার সৎ। আমি জীবনে কি ভুল না করেছি। এখন মালাকে কোথায় গেলে পাবো? মালা, তুমি তো এখানে থাকতেছি। মালা, তুমি আমার কাছে ফিরে এসো। মালা, তুমি আমার কাছে ফিরে এসো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মালা, মালা, কোথায় গেলি রে মালা? কি হলো ভাইজান? তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নে, এখনই এখান থেকে আমাদের পালাতে হবে রে বোন। কেন ভাইজান? রাজার লোকেরা আমাকে খুঁজছে, ধরতে পারলে আমাদের তো অনেক বিপদ হবে বোন। কোন অপরাধে ভাইজান? মহারাজকে হত্যা করার অপরাধে। হ্যাঁ, কি বলছেন? তুমি কি তাহলে মহারাজকে হত্যা করেছো? না রে বোন, না। তোর ভাইজান ডাকাত হতে পারে, কিন্তু এমন জানোয়ার হয়নি যে আমার প্রভুকে আমি নিজেই হত্যা করতে পারি রে বোন। তবে তোমাকে খুঁজছে কেন ভাইজান? আমার মনে হচ্ছে রাজপ্রাসাদে একটা চক্রান্তের আগুন জ্বলছে। যুবরাজের অনুপস্থিতিতে রাজ কর্মচারীর মধ্যে মহারাজকে কেউ হত্যা করেছে। আর মহারাজকে হত্যা করে আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছে। তাই তো যেমন করে হোক সেই খুনিকে বের করতে হবে। আর সেই খুনিকে বের করে আমারও হতে হবে নিষ্পাপ খুনি। পারবে ভাইজান মহারাজের প্রকৃত হত্যাকারীকে ধরে দিতে? পারবো রে বোন। আমি এই অস্ত্র হাতে নিয়ে শপথ করে বলছি যে শয়তান আমাদের মহারাজকে হত্যা করেছে, সেই শয়তানের বাচ্চা যেখানে যে অবস্থায় থাকুক না কেন, তাকে আমি তন্ন করে খুঁজে হলেও তাকে বের করে সেই শয়তানকে আমি হত্যা করে তারপর মহারাজের হত্যার বিচার নিব। এটাই যে আমার কামনা ভাই বোন, এটাই যে আমার কামনা। আসি বোন। ওগো দয়াময়, আমার দুঃখের বোঝা কি কোনোদিনও হালকা হবে না? এই জীবন যন্ত্রণা আমি জানি সহ্য করতে পারছি না। তুমি আমাকে পথ দেখিয়ে দাও ঠাকুর, তুমি আমাকে পথ দেখিয়ে দাও।